আমাদের কলকাতা সফর, কলকাতা ভ্রমণ যার হলো না কেন, বাপরে মানে দাঁড়াও আমার লাগছে তো, এখানে দিয়ে আমাদের সমাপ্ত। এখন ঘড়িতে বাজছে 11টা, আর আমাদের 11টার সময় দিয়ে আর কি চেক আউট করার সময়। আমাদের সব কিছু গোছানো টোছানো সব কিছু রেডি, এই যে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং যা যা করা সব কিছু রেডি। এবারে আমাদের 3 দিনের যে ওই বকছি, তো আমাদের যে 3 দিনের যে দেখো কি করছো দেখো, আমাদের 3 দিনের যে বাসস্থান ছিল, তো সেই বাসস্থান ছেড়ে এরপর আমাদেরকে আমাদের নিজস্ব বাসস্থানে ফিরে যেতে হবে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। কলকাতা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেমোরি দিয়েছে। বাপরে একটু কথা পর্যন্ত আমাকে বলতে দিচ্ছে না। তো ওটাই, ও হ্যাঁ, তো আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরি হয়েছে, অনেক কিছু, অনেক কিছু। দেখো তুমি দেখো, তুমি দেখো একটু দেখো। তো আমাদের যা যা কাজ আর কি, যে কাজের জন্য আর কি আসা, সেই সমস্ত কাজ আমাদের মিটেছে, সবকিছুই হয়েছে। এবার আমরা পড়ে যাবি, মা পড়ে যাবি, দেখ এবার আমরা বাড়ি ফিরছি, এবার আমরা বাড়ি ফিরবো। ওরে বাপরে, এই মেয়ে কি শুরু করে যাচ্ছে। চলো ঠিক আছে, চলো আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করছি। মানে আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে আশা করি। চলো বেরিয়ে যাবে। এসে থেকে মানে এই রুমটার মধ্যে সব থেকে পছন্দের জায়গা আমার এটা। এখানে তো 3 জনের একসাথে আর কি দেখা হয়নি, তো যাওয়ার সময় বিদায় বেলায় আর কি এই যে আমরা দেখছিস তো, তোর নিজেরই কাশি হচ্ছে। সব যেমন আস্কারা দাও তুমি, তেমন দেখো, হ্যাঁ যেমন আস্কারা দাও। এই যে সব কিছু গোছানো, এই যে এই যে এই যে এই যে সব কিছু গোছানো টোছানো কমপ্লিট। হ্যাঁ টিভি বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দাও। চলো এবার আমরা বাড়ি ফিরবো। তুই এখানে থাকবি না, বাড়ি যাবি? বাড়ি যাবি? এই মেয়ে যবে থেকে এসেছে তবে থেকে বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে, আর যাবার সময় তো এই যে বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে। চ এই যে রুমটা, এই রুমটাই আমাদের 3 জনের জন্য, আর এই 3 দিনের জন্য আমাদের বাসস্থান হয়ে উঠেছিল। যখন রুমটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছে। এই রুমটা আমাদেরকে অনেক স্মৃতি দিয়েছে। অস্মি, আমি, অস্মির বাবা 3 জনে মিলে বেশ খুনসুটি করে বেশ আনন্দ মজা করে এই কয়েকটা দিন আমার কাটলো। যেদিন এলাম প্রথম, সেই দিন এই রুমটায় যখন ভেতরে ঢুকলাম বেশ মনে হলো যেন এত শরীরটা ক্লান্ত, সেজন্য একটা মানে মাথায় ছাদ পাওয়া গেল, একটা শান্তির ঘর পাওয়া গেল, যেখানে আমি কিছু মানুষের চোখের আড়ালে এলাম এবং মনে হলো যেন মাথা থেকে একটা জাস্ট বোঝা নেমে গেল আমার। আমি একদম পুরো ফ্রি বার্ড, এত সুন্দর আমার মনে হয়েছিল এই রুমটায় আসার পর। তো এই রুমটা ক্লাসিক রুম ছিল, এটাই তোমাদের দাদাভাই আমাদের জন্য আর কি বুক করেছিল। ভীষণ ভালো একটা জায়গা, ভালো সময় কাটিয়েছি, সবাইকার ব্যবহারও খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এদিক থেকে আমাদের কোনো আর কি কমপ্লেন কোনো কিছুই নেই। খুব সুন্দর একটা রুম, খুব সুন্দর একটা হোটেলে আমরা ছিলাম। যাই হোক চলো, এই লিফটটাও আর কি অস্মির ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছিল। সেই সমস্ত কিছু ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। আমাদেরকে এবার যেতে হবে আমাদের নিজের বাসস্থানে। আমাদের কলকাতা ঘোরা, কলকাতায় ভ্রমণ করা, এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো যে কাজের জন্য আমরা এসেছিলাম, মানে আমার মেয়ে মানে শারীরিক সুস্থতা কামনা করে ওর যেন সব কিছু ঠিকঠাক থাকে, ডাক্তার দেখাতে ওর ট্রিটমেন্টের জন্যই আমাদের আসা। আর তারপর হলো ঘোরাঘুরি করার জন্য, একটা জায়গা চেঞ্জ হবে, এই সব কিছুর জন্য। তো সেই কাজও আমাদের মিটে গেছে। আমার মেয়ের সমস্ত টেস্টের রিপোর্ট সব কিছুই নেগেটিভ এসেছে। এর আগের দিনে পজিটিভ ভুল করে বলে ফেলেছিলাম। আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমার মেয়ের রিপোর্ট সব ভালো, কোথাও কোনো এতটুকু কোনো কিছু নেই, একদম পারফেক্ট, একদম সুস্থ, একদম প্রাণবন্ত একটা ছোট বাচ্চা। মনের মধ্যে অনেক টেনশন নিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি বুক ভরা অক্সিজেন নিয়ে, আর একদম টেনশন ফ্রি হয়ে। তোমাদের দাদাভাই ওখানে চেক আউটের জন্য যে সমস্ত ফর্মালিটিসগুলো করতে হয় সেরকম কোনো কিছুই ছিল না, কারণ আমরা অনলাইন বুকিং করেছিলাম। তাই আর কি অনলাইনেই সমস্ত কিছু মানে যে সমস্ত আর কি ফর্মালিটিসগুলো ছিল, তো সেগুলোই আর কি করছিল। আর আমি এখানে দেখতে একটা মানে রিসেপশনে একটা ছোট্ট সোফা ছিল, তো সেখানে আর কি বসে বসে ওয়েট করছিলাম। আর মনটা আবার ভারী হয়ে যাচ্ছিল, জানো ফিরতে হবে, সুমনা ফিরছে। যাই হোক, এই জায়গাটা আমাদের আর কি প্রত্যেক দিনই বাস ধরছিলাম।
যাচ্ছিলাম। আর ওই যে হোটেল গার্ডেনিয়াতে আমরা ছিলাম, তোমরা অনেকেই বুঝতে পারছো না, আরও একবার বলে দিই, আমরা ছিলাম বালিগঞ্জ থানার পদ্মপুকুর যে জায়গাটা আছে ঠিক সেখানেতেই, আর ছিলাম হোটেল গার্ডেনিয়াতে সেকেন্ড ফ্লোর মানে 3 তলাতে আমরা ছিলাম। খুব সুন্দর সময় কাটছিল। তবে সব সময়তেই যেটা হচ্ছিল এই 3 দিনে, আজকেও তার অন্যথা হয়নি, আমরা এসে বসা মাত্রই মানে বাস আমরা পাচ্ছিলাম না, বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তারপরে আর কি বাস আসছিল। তো বৃষ্টি পড়ছিল, যেন মনে হচ্ছিল যেন ওয়েদারটাও কাঁদছে। মানে একে তো আমাদেরও মনটা খারাপ, বিশেষ করে আমার মনটা খারাপ, তোমাদের দাদা ভাইয়ের মনটাও ভীষণ খারাপ। সে বলছে কি তোমরা তো না হয় চলে যাবে, বাড়ি ফিরে যাবে, আর আমাকে এই রাস্তায় এই জায়গাতেই আমাকে থাকতে হবে। আর তোমাদের দাদা ভাই থাকে হচ্ছে বালিগঞ্জ যে পুলিশ স্টেশন আছে তারই অপোজিটে যে পিএইচডিটা আছে, তো সেখানেতেও থাকে। তো সেখানেতেও থাকে যেহেতু, তো এই জায়গাটা আর কি ওকে সবসময়ই থাকতে হবে, আসতে হবে, যেতে হবে। তোমাদের দাদাভাই বলছে বারবার এই হোটেলের রুমটার দিকে তাকাবো বা হোটেলটার দিকে তাকাবো, ততবারই মনে হবে যেন তোমরা আছো, আর মনে হবে যেন ওই রুমটা থেকে আমি একটুখানি ঘুরে আসি। এটা শোনার পর সত্যিই খুবই খারাপ লাগছিল। আর সেই মনে হচ্ছিল যেমন আমার মনে হয় তোমাদের দাদাভাই বাড়ি থেকে যখন কলকাতা চলে আসে ঠিক সেই রকম মনে হচ্ছিল। যাই হোক, আমি বারবার করে হোটেলটা দেখছিলাম, আর এই যে আমরা এখন বাসটা আর কি আসার অপেক্ষা করছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে এই সমস্ত কথাগুলি বলছিল। একটু ভালো করে তোমাদের দাদাভাইয়ের মুখটা খেয়াল করলেও দেখবে যে ওরও আর কি মনটা ভার। বেশ ভালো সময় কাটালাম এই কয়েকটা দিন। যাই হোক, তোমাদের অস্মিরানি তো মানে বাবা থাকলেই আর কি কোলে উঠবেই, মানে কোল ছাড়া আর কি বাবাকে কিছু চেনে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা বাস পাই। আসার দিনে তো 2টো বাস চেঞ্জ করে আমরা এসেছিলাম, কিন্তু যাবার দিনেতে একদম ডিরেক্ট বাসই এখান থেকে পেয়ে গেছি, যেটা আমাদেরকে হাওড়া স্টেশন পৌঁছে দেবে। তোমাদের দাদাভাই অস্মির জন্য একটা টিকিট কেটেছিল বাসের, কারণ সবসময়তেই হচ্ছিল কি অস্মিকে কোলে তুলে নিয়ে মানে কোলেতে বসিয়ে আর কি বাসে আমরা ট্রাভেল করছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই বলছিল না, আমার মেয়ে যখন চলে যাচ্ছে আজকে কলকাতা ছেড়ে, আবার কবে আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নেই, তাই ও এইভাবে জানলার ধারে বসে বাকি সমস্ত রাস্তাটা আর কি ও দেখতে দেখতে যাবে। তাই আমাকে বলে দিয়েছিল বারবার করে যে ওর জন্য আমি বাসের সিট বুক করেছি, মানে টিকিট কেটেছি, কেউ যদি তোমাকে বলে অস্মিকে কোলে নিতে একদম কোলে নেবে না, বলবে টিকিট কাটা আছে। তো যাই হোক, এই সবুজে ঘেরা রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত ঝাঁ চকচকে পরিবেশ, সব থেকে বেশি হলো যেখানে সবাই মানুষ খুব মুক্ত, মানে সবাই হ্যাঁ পরিবেশগত দিক থেকে প্রাকৃতিকগত দিক থেকে একটু দূষণে ভরা, আমাদের গ্রামের পরিবেশ অনেক স্বাস্থ্যকর, কিন্তু সেই অতটুকুই আর কি। যাই হোক, মানুষের মেন্টালিটির দিক থেকে এখানের মানুষ অনেক মুক্ত, এখানের মানুষ অনেক ফ্রি, এখানকার মানুষের মন অনেক ওয়াইড, যেটা গ্রামে একদমই নয়। তো যাই হোক আর কি, এই হলো ব্যাপার। জানো তো ছোটোবেলা থেকে মানে আমি আর আমার বোন যখন ছোট ছিলাম তখন আমার এই একটা কথা এই সময়তে খুব মনে পড়ছিল, যখন আমি এইভাবে বাসে আসছিলাম। আমার ছোটো মেসোমশাই যিনি আছেন তিনি আমাদের 2 বোনকে জিজ্ঞাসা করেছিলেন, আমার বোনকে জিজ্ঞাসা করেছিল এবং আমাকে একই প্রশ্ন যে তোদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে। আমি এক কথায় বলেছিলাম আমার গ্রাম ভালো লাগে, আর আমার বোন এক কথায় বলেছিল আমার শহর ভালো লাগে। সত্যি কথা বলতে যেহেতু আমি একটু মানে প্রকৃতি প্রেমী মানুষ, গাছপালা এই সমস্ত কিছু আমাকে বেশি টানে, তাই শহরের অত ঘিঞ্জি পরিবেশ, অত কোলাহল, অত মানে গাড়ি ঘোড়ার আওয়াজ, অত কিছু আমার পছন্দ হয় না। কিন্তু এখন ইদানিং বিয়ের পর বিশেষ করে গ্রামের প্রতি আমার আর কোনো রকম কোনো টান নেই, মনে হয় মানে দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে। তাই এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমিও ঠিক আমার বোনের মতনই বলবো, গ্রাম আমার আর ভালো লাগে না। যাই হোক, মানুষ তো মানে ফ্রি বার্ড হতে চায় আমার মতনই আর কি, তো সবাই তাই আর কি। এই যে চলে এসেছি আমরা হাওড়া ব্রিজ। উমা মহারানীকে বললাম মা গঙ্গাকে একটুখানি নমস্কার করো। ঠিক আসার সময় মানে যখন আর কি আমরা আসি আর কি কলকাতায়, তখনও মহারানীকে শিখিয়েছিলাম, আর আজকেও অস্মি রানীকে শেখালাম। এই যে আসার দিনে মনে কত এক্সাইটমেন্ট কাজ করছিল, সে তো তোমরা তো জানোই, তোমাদেরকে বলেইছিলাম। যাওয়ার দিনে ঠিকই আছে, শুধু মাঝে মাঝে একটু করে মনটা আর কি ভার হচ্ছিল, আবার কবে মা গঙ্গার দেখা পাবো, আবার কবে এই জায়গায় আসবো জানি না, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। তোমরা অনেকেই আমাকে বলছো, অনেকেই ম্যাক্সিমাম লোক আমাকে বলছো যে তুমি কেন দাদার সাথে কলকাতায় থাকো না, কেন আসছো না। আসলে ইচ্ছা থাকলেও তো সবসময় উপায় হয় না।
কে না থাকতে চাইবে তার হাজব্যান্ডের সাথে, কে না চাইবে যে যার হাজব্যান্ড সপ্তাহে 2 দিন মাত্র বাড়িতে আসে, ম্যাক্সিমাম সময় সে তার বাচ্চাকে নিয়ে একা থাকছে, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো কোনো ওয়াইফ কি চাইবে তার হাজব্যান্ডকে ছাড়া থাকতে? প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ তাদের বাচ্চা সবসময়তেই চাইবে যে 3জন 4জন যাই হোক না কেন একসাথে থাকার, কিন্তু সবসময় ইচ্ছা থাকলেও তো উপায় হয় না। জানি না ভগবান কবে সেই দিন দেবে, যদি সেই দিন কখনো আসে বা সেই দিন কখনো আমাদেরকে ভগবান দেন তাহলে হয়তো তোমরা সবটাই দেখতে পাবে। তবে এখন এই মুহূর্তে কোনো কিছুই পসিবল না। কেন পসিবল না সেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বা অনেকবারই তোমাদেরকে বলেছি। যাই হোক সেসব কথা না হয় বাদ দিলাম। এই যে হাওড়া স্টেশন চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে বলছিল জানো, আমি বলছিলাম কি যে তুমি অস্মিকে নাও, ব্যাগগুলো আমি নিচ্ছি। তোমাদের দাদাভাই তখন আমাকে বলে না না, বিয়ের পর সমস্ত ছেলেরাই মুটে হয়ে যায়, মালপত্র বয়ে নিয়ে যায়, তো তুমি বাচ্চা নিয়ে আসো, আমি না হয় মুটেগিরিটা করি। তো যাই হোক এইভাবেই আর কি হাসি ঠাট্টা করছিল। টিকিট কাটা হয়ে গেছে। তবে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে যেটা জানলাম আর কি, সেটা হলো ও নাকি এখান থেকে একদম আমাদের বাড়ি যেখানে, তো সেখানকার একদম ডিরেক্ট টিকিট কেটে নিয়েছে, যেটা আমি কিন্তু জানতাম না। যদিও আমাদেরকে 2টো ট্রেন চেঞ্জ করতে হবে। হাওড়া থেকে প্রথমে আমরা মোসাগ্রাম যাব, মোসাগ্রাম থেকে আমাদেরকে যেতে হবে আমাদের যে লোকাল স্টেশন, তো সেখানে অস্মিনা নিয়ে এই যে ব্যাগটা যবে থেকে মানে ট্রলিটা সেই আসার দিন থেকে ওই একই, মানে ও ঠিলে ঠিলে নিয়ে যাবে, মানে এত বড় এত ভারী ট্রলিটা ও নাকি একা নিয়ে যাবে। যাই হোক অস্মির বাবা আর কি ওর জেদ পূরণ তো করবেই, তো হোটেলে তো নিয়েও টানাটানি করছিল, আর এই যে দেখো ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে, মানে ও একা নিয়ে যাবে বলে খুব জেদ করছিল। আর তোমাদের দাদাভাই বললো আমি ধরছি, আমি কিছু করবো না, তুই ঠিলে ঠিলে নিয়ে আয়। তো সেই জন্য ও এইভাবে ঠিলে ঠিলে আর কি হাওড়া স্টেশনে নিয়ে যাচ্ছিলো। আর স্টেশনে এত ভিড় এত লোকজন, কত বড় স্টেশন সে তো তোমাদের সবারই জানা, আমি না হয় 5 বছর পর এলাম। তো যাই হোক এবারে আমাদেরকে একটুখানি বসতে হবে, কারণ মানে বসার জায়গা পাওয়াটাই আর কি এখন এখানে ভীষণ টাফ একটা ব্যাপার। যদিও আমাদের ট্রেন ছিল 1:20-তে, আর আমরা প্ল্যাটফর্মে এসে গিয়েছিলাম প্রায় ধরো 11:30, 11:10-15 নাগাদ আমরা চলে এসেছিলাম। মানে এই এতটার সময় আমাদেরকে হাওড়া স্টেশনেতে কাটাতে হবে। আসলে তোমাদের দাদাভাই বলছিল যে হোটেল থেকে একটুখানি পরে বেরোবো বা রিসেপশনে একটু বসবো। আমি বললাম যে না, কারণ যত আর কি চলে যাব, কখন কি হবে না হবে তার তো কোনো সময় নেই, কোনো ঠিক নেই। রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে, আর আমাদেরকে যেহেতু আজকে বাড়ি ফিরতেই হবে, তাই সেই মানে ওই আর কি সমস্ত কিছু মাথায় রেখে আর কি একটু তাড়াহুড়ো করে যাওয়াই আর কি ভালো বলে আমার মনে হলো। এই যে হাওড়া স্টেশনে যে জায়গাটাতে আমরা বসেছিলাম সেই জায়গাটা, আর অনেক দিন ধরেই ফেসবুকে স্ক্রল করতে করতে বা এমনি আর কি সব জায়গাতেই দেখছিলাম হাওড়া স্টেশনে নাকি এরকম বড় বড় ফ্যানের, মানে এরকম ব্লেড লাগানো বড় বড় ফ্যান, আর যেটা খুব স্লো চলে কিন্তু প্রচুর হাওয়া। এটা আমি শুনেছি বা দেখেছি ফেসবুকে, কিন্তু সেটা আজকে নিজের চোখে হঠাৎ করে দেখলাম। যদিও এই ফ্যানটার কথা আমার মনেই ছিল না, তোমাদের দাদাভাই আমাকে দেখালো, ওই যে দেখো সেই ফ্যানটা, যে ফ্যানটার কথা বা যেটা তুমি আমাকে বলছিলে যে হাওড়া স্টেশনে আছে। তারপর আমরা ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, আর ট্রেন ধরার জন্য আর কি প্ল্যাটফর্মে আসি। তো এখানে আসার পরই দেখি এই যে আমাদের ট্রেন চলে এসেছে, যে ট্রেন আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাবে। আর ট্রেন আসতে দেখে মহারানী তো এইভাবে আর কি টাটা করবেনই, সেই ছোটোবেলা থেকে করে আসছে, যদিও এখনও অনেকটাই ছোট, তবুও আর কি। তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে যথারীতি আর কি উঠে পড়ে, তো ওর এইভাবে ওঠাটা দেখে আমার ভীষণ আমি ভয় পেয়ে গেছিলাম। যদিও এইভাবে ওঠাটা একদমই উচিত নয়, যদিও ট্রেনটা এখানে খুব স্লো হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট কখন কি হয় তো বলে হয় না। তো যাই হোক তোমাদের দাদাভাই এখানে আমাদের জন্য সিট রেখেছিল, তো সেই সিটে গিয়ে প্রথমে আমরা বসলাম। যদিও এই সিটে আমরা পরবর্তীকালে বসিনি, সিটে আমরা চেঞ্জ করেছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের মতে এই সিটটা আর কি ঠিকঠাক, মানে এই কামরাটা আর কি ঠিকঠাক নয়, প্রচুর আওয়াজ হবে। তারপরে আমরা সিট চেঞ্জ করে আবার অন্য জায়গায় অন্য সিটে বসেছিলাম। টাটা কলকাতা, তুমি আমাদেরকে অনেক মেমোরি দিয়েছো। আমার মনের মধ্যে মাথার মধ্যে অনেক টেনশন ছিল আমার বাচ্চার পায়ের ব্যথা নিয়ে, গ্রোয়িং পেন নিয়ে, পেট ব্যথা নিয়ে, সেই টেনশন থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো। তাছাড়াও সুমনাকে 2টো ডানা দিয়েছিলে বহু বছর পর, ডানা মিলে সুমনা মুক্ত আকাশে উড়েছে, একদম প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছে, আবার নতুন করে বাঁচার একটা খুশি তার মনের মধ্যে জেগে উঠেছে। অনেক ধন্যবাদ কলকাতা তোমাকে। এই না হলে বলে কলকাতা দ্য সিটি অফ জয়, আমার মনটাকে পুরো খুশিতে ভরিয়ে দিয়েছো। আমি জানি না আবার কবে তোমার কোলে ফিরবো, তবে অপেক্ষায় থাকবো এবং মনের মধ্যে অনেক ইচ্ছা থাকবে, অনেক আশা নিয়ে যাচ্ছি আবার আমি ফিরবো। কবে ফিরবো আমি জানি না, তবে
ফিরবো আমি অবশ্যই। তো যাই হোক, চলো টাটা করে এবার চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। দুপুরবেলায় যেহেতু ট্রেনটা ছিল, তো সেহেতু অস্মি রানীর খুব ঘুম পাচ্ছিল। আর তোমাদের দাদাভাই দেখো পুরো সিটটাতে অস্মিকে শুইয়ে দিয়েছে, আর ট্রেনটা পুরো ফাঁকাই দেখতে পাচ্ছ। দুপুরের যেহেতু ট্রেন, আর তোমাদের দাদাভাই বলছিল এটা যেহেতু বর্ধমান লোকাল ছিল কড লাইনে, তো সেহেতু তোমাদের দাদাভাই বলছিল কি যে এখন না মানে অত লোক উঠবে না দুপুরের দিকে, ট্রেনটা প্রায় আর কি ফাঁকাই থাকবে, তাই কোনো চাপ নেই। তো সেহেতু যাতে অস্মি পড়ে না যায়, তাই এই ট্রলিটাকে সামনে দিয়ে রেখেছিল। আর এই যে আমার সাইড ব্যাগটাকে বলছিল তোমার বাঁ দিকে, মানে অস্মিন আর কি বাঁ দিকে দিয়ে দিতে, তাহলে আর কি ওই দিকেও পড়বে না, মানে মেয়ে যাতে না পড়ে যায় এবং মেয়ে যাতে সুরক্ষিতভাবে ঘুমাতে ঘুমাতে আর কি যায়, কারণ বেশ অনেকটা সময় লাগবে, তারই আর কি এই অবস্থা বা এই ব্যবস্থা। তবে ও ট্রেনটা যখন আর কি একটুখানি যাচ্ছে, একটুখানি আর কি কী বলবো ব্রেক ট্রেক ধরছে, তখন অস্মি রানী একটুখানি সেই কী বলবো সেই ঘুম থেকে জেগে যাওয়ার মতো ওঠে না, তো তখন আর কি হয়ে যাচ্ছিল। তখন ওর বাবা বলছে আছি আমরা আছি, তুই নিশ্চিন্ত হয়ে ঘুমা। এই হলো আর কি ব্যাপার। আমি অস্মিকে নিয়ে একটা সিটেতে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই উল্টো দিকে বসেছিল। তবে বালি স্টেশনটা ক্রস করার পর বা ডানকুনিতে যাওয়ার পর ট্রেনটা প্রায় ভরে গিয়েছিল, তখন তোমাদের দাদাভাই অস্মির পাশে এসে বসেছিল। হঠাৎ করে যখন এত সুন্দর একটা ভিউজ আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কারণ তোমরা জানো এই সমস্ত সবুজে ঘেরা জিনিসপত্র আমার খুব ভালো লাগে, তখনই দেখি বন্দে ভারতের দেখা। যদিও বন্দে ভারত ট্রেন বা এক্সপ্রেস ট্রেন এটা কিন্তু আমি কখনোই সামনাসামনি থেকে দেখার সুযোগ আমার কোনো দিনই হয়নি। হঠাৎ করে ট্রেনটাকে দেখে আর ওর মুখের ছোঁচালো অংশটাকে দেখে আমার মনে হলো এটা তো অন্যরকম ট্রেন, আমি যে ট্রেন দেখে এসেছি সেই রকম ট্রেন তো নয়। তোমাদের দাদাভাইকে বললো যে হ্যাঁ এটা বন্দে ভারত ট্রেন, এতদিন ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, ফোনে মোবাইলে দেখেছি, সামনাসামনি কখনোই দেখিনি। কিন্তু এত সুন্দর একটা জিনিস ক্যাপচার করতে গিয়ে, মানে বাইরের প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করতে গিয়ে এইভাবে যে বন্দে ভারতের দেখা পেয়ে যাব, এটা আমারও কল্পনার অতীত ছিল। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের এত খিদে পেয়ে গিয়েছিল, আর সেই দিনে আমরা ট্রেনে, মানে তোমাদের দাদাভাই ট্রেনে একটা মনে হকারকেও বাদ দেয়নি যে তার কাছে কিছু কেনেনি, একটার পর একটা জিনিস খেয়েই যাচ্ছিল। এরপর আমাদেরকে নামতে হবে, আমরা মোশাগ্রামের কাছাকাছি চলে এসেছি। মোশাগ্রামের আগের স্টেশন মেবি নবগ্রাম, তাই না? আমি হয়তো ভুলও বলতে পারি, যদি ভুল বলে থাকি আমাকে একটুখানি ঠিক করে দিও। তাই মেয়েকে এখন এখানে জুতো পরিয়ে দিচ্ছে। তোমরা জানো অস্মি রানী একদম জুতো পরতে চায় না, ফাঁক পেলেই সুযোগ পেলেই পা থেকে জুতো খুলে দেয়, এখানেও তার অন্যথা হয়নি। তাই তোমাদের দাদাভাই অস্মি রানীর পায়ে জুতোগুলো পরিয়ে দিচ্ছে। এই দৃশ্য কিন্তু খুবই রেয়ার, কারণ তোমরা জানো তোমাদের দাদাভাই আমাদের সাথে বেশিক্ষণ সময় আর কি টাইম স্পেন্ড করতেও পারে না, যেহেতু থাকে না, তাই জুতো টুতো পরানো এই সমস্ত কিছু আর কি আমিই করে থাকি, তাই সেহেতু এই দৃশ্যটা খুবই রেয়ার। তোমাদের দাদাভাই কিনেছিল এরকম গরম গরম গজা, যেটা আমারও ভীষণ খেতে ভালো লাগে। তোমাদের দাদাভাই কিন্তু মানে মাঝে মাঝে আর কি আমার জন্য বাড়ি নিয়ে যায় এই সমস্ত কিছু খাবার, জানে আমি খেতে ভালোবাসি, তাই আর কি সেই গজা খাওয়া হচ্ছিল। আর আমরা চলে এসেছি মোশাগ্রাম স্টেশনে। এখানে আসার পর যে খবরটা আমি শুনি, সেই খবরটা শুনি আর কি মাথাটা আমার পুরো খারাপ হয়ে গেছিলো, জানো। চলে এসেছি আমরা মোশাগ্রামে, এখন বসে আছি। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে তোমার পাত্র স্যারের বাড়ি আর মোশাগ্রামে তোমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, মোশাগ্রামে আমাদের কেউ কোথাও নেই, মানে আমার আত্মীয়দের মধ্যে কেউ কোথাও নেই। মেঘ ধরেছে প্রচণ্ড, আর এখন ঘড়িতে পাচ্ছে 3:15। আর কটা ট্রেন গো? কটা ট্রেন বললে? 5টা? 3:15। এই 3:15 থেকে অস্মিকে নিয়ে এখানে থাকবো কি করে? অস্মিকে দেখো, অস্মিকে তুমি শুধু দেখবে। প্রচন্ড মেঘ ধরেছে, মা আমাকে ফোন করে বলছে যে ভীষণ মেঘ ধরেছে। আর অস্মির বাবা যেহেতু এইখানেতে এরকম ঘন্টায় 1.5 ঘন্টা করে সময় কাটে, এখানে দেখছি অনেক লোক কি অস্মির বাবা চেনে, একে ডাকছে ওকে ডাকছে, হে তুই কি করছিস? আর দেখো মানে বদমাইশ নাম্বার 1। এবার কি করে বেরোবি? তুই ওই আটকে থাক, আমরা চলে যাবো, তুই আটকে থাক। বার করে নাও গো, ঢুকে পড়লো যে। বসার জায়গা নেই আর
আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকুও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।